বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। সাথে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকেও পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। শিক্ষক থেকে রাজনীতিক, আর রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ শিখরে আরোহণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সজ্জন আর ত্যাগী এই মানুষটি হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি। দলের মহাসচিব পদ থেকে এবং স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি রাষ্ট্রপতি বানিয়েছে। কিন্তু অবশেষে সত্যিই হলো, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দল থেকে পদত্যাগ করেছেন। প্রিয় দর্শক, এইটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। নতুন রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন? শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর এইটা নিয়ে বিএনপির মধ্যে, জামাতের মধ্যে, সবার মধ্যেই একটা গুঞ্জন ছিল, কে হতে যাচ্ছে। তবে এইটা এখন পর্যন্ত কিন্তু শিওর না যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিই হতে যাচ্ছেন। তবে এইটা আবার শিওরও ধরতে পারেন। কেন বলছি এই কথা? অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। চলেন কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে দেখে আসি। শিক্ষক থেকে রাজনীতিক, আর রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ শিখরে আরোহণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সজ্জন আর ত্যাগী এই মানুষটি হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন দীর্ঘ সময় ধরে। দলের দুর্দিনে মহাপ্রাচীরের মতোই আগলে রেখেছেন দলকে। এবার হতে যাচ্ছেন রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, চড়াই উৎরাই ও দীর্ঘ পথ চলার বিভিন্ন দিক নিয়ে শুভ মাহফুজের প্রতিবেদন। আমার বিরুদ্ধে অন্তত আঙুল তুলে কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানত করলে খেয়ানত করেছি। চেষ্টা করেছি কাজ করার জন্য, উন্নয়ন করার জন্য যতটুকু পেরেছি করেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জন্ম 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ের সম্ভ্রান্ত মির্জা পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করে শিক্ষকতা দিয়ে শুরু করেছিলেন পেশাজীবন। ঢাকা কলেজ সহ একাধিক সরকারি কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন দীর্ঘদিন। রাজনীতির সূচনা হয়েছিল 60-এর দশকে ছাত্র জীবন থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। সক্রিয় ভূমিকা রাখেন 1969-এর গণ অভ্যুত্থানে। 80-র দশকে শিক্ষকতা ছেড়ে পুরোদস্তুর রাজনীতিতে যুক্ত হন মির্জা ফখরুল। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানীয় সরকার পর্যায়ে নিজের সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। পরবর্তীতে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। 1991 ও 2001 সালের জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2001 সালে 4 দলীয় জোট সরকারের প্রথমে কৃষি এবং পরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় কৃষি খাত এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তার নীতিগত সিদ্ধান্ত প্রশংসিত হয়। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল। তবে শেখ হাসিনার রাতের ভোটের ওই নির্বাচনে দলীয় সিদ্ধান্তে শপথ গ্রহণ থেকে বিরত থাকেন তিনি। 2011 সালে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন। পরবর্তীতে 2016 সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব পদে নির্বাচিত হন। বিগত 1 দশকেরও বেশি সময় ধরে দলের কঠিন ও সংকটাপন্ন মুহূর্তে বিএনপিকে সুসংগঠিত রাখার অন্যতম প্রধান দায়িত্বে সামলেছেন তিনি। শুধু প্রাকৃতিক ঝড় আসছে সেটা মনে করার কারণ নাই বন্ধুগণ। আজকে রাজনৈতিক ঝড় আসছে। সেই রাজনৈতিক ঝড় এই দেশের মানুষের হৃদয় থেকে নিঃসারিত হয়ে, হৃদয় থেকে এসে তাকে সমগ্র মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে বন্ধুগণ। 16 বছরের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের নানা হামলার মুখেও পিছু হটেননি বিএনপি মহাসচিব। আমাদের লেভেলে যদি তারা এভাবে আক্রমণ করতে পারে, তারা যে কোন পর্যায়ে যেতে পারে এই দেশের মানুষ কোনোদিনই এর হাতে কোনো নিরাপদ হতে পারে না।
আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে গিয়ে বহুবার আওয়ামী হামলার শিকার হয়েছেন মির্জা ফখরুল। মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে আন্দোলনকে বন্ধ রাখা যাবে না। এই জুলুমবাজ সরকারের পতনের জন্য সমগ্র দেশবাসী দাঁড়িয়ে যান। অসংখ্য মামলাও একাধিকবার কারাবরণের মুখোমুখি হলেও রাজনৈতিক অঙ্গনে তার সহনশীলতা, বাগ্মিতা এবং কূটনৈতিক দূরদর্শিতা সর্বমহলে প্রশংসিত। প্লিজ স্যার, আপনাকে টাচ করব, প্লিজ আমাকে কেউ টাচ করবেন না, আমি নিজেই যাব, কোনো অসুবিধা নেই। ব্যক্তিগত জীবনে রাহাতারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ মির্জা ফখরুলের 2 কন্যা সন্তান রয়েছে, যারা উচ্চশিক্ষিত এবং শিক্ষকতা ও গবেষণার সাথে যুক্ত। শিক্ষক, স্থানীয় প্রতিনিধি, মন্ত্রী থেকে শুরু করে দীর্ঘ রাজপথের আন্দোলন, প্রায় 4 দশকের অভিজ্ঞতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে গেছে জাতীয় রাজনীতির শীর্ষ সারিতে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ভূমিকা দেশের ভাবমূর্তি প্রতিষ্ঠা। একেবারেই ফাইনাল হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন। এই কারণে দলের স্থায়ী কমিটির আজকে যে বৈঠক ডাকা হয়েছিল, সেই বৈঠকে তিনি দলের মহাসচিব পদ থেকে এবং স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন। এখন আর কোনো সংশয় নেই, সন্দেহ নেই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্তভাবে মনোনীত হল। আমি গতকালকেই বলেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মনোনয়নটা দলের এই পর্যন্ত সেরা একটা সিদ্ধান্ত এবং সেরা নির্বাচন, অর্থাৎ দল সঠিকভাবেই তার নামটি প্রস্তাব করেছে। এবং সেই সঙ্গে আরো বলেছিলাম যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভীর নামটিও এসছে সামনে, সেটিও যথাযথ হয়েছে। এই নিয়ে অন্তত দলের কোনো পর্যায়ে কোনো বিতর্ক থাকবে বলে আমি মনে করি না। এখন আভ্যন্তরীণভাবে কি দলের মধ্যে মেরুকরণ, সেটা অন্য বিষয়। বাইরের থেকে আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যেটা দেখি যে এই দুটি মানুষকে বাংলাদেশের মানুষ গত 15-17 বছর টানা দেখেছে যে তারা এক মুহূর্তের জন্য দলের হাল ছাড়েনি। একেবারে রুহুল কবির রিজভী দলের অফিস আঁকড়ে ধরে দলের পক্ষ থেকে বক্তব্য দিয়ে গেছে, যখন দিতে পারেননি তখন তিনি বাইরে থেকে দিয়েছেন, বাকি সময় কারাগারে থেকেছেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই অসুস্থ শরীর নিয়ে তিনি যেভাবে বিভিন্ন জনসভায় মিছিলে নেতৃত্ব দিয়েছেন, এটা কল্পনা করা যায় না, এটা তার বয়স এলাও করে না। তারপরও তিনি এই অসুস্থ শরীর নিয়ে দলের পক্ষে কাজ করে গেছেন এবং 2-3 বার তিনি কারারুদ্ধও হয়েছেন এবং অমানবিক পরিবেশেই তিনি ছিলেন কারাগারে। যাই হোক, এখন দল রাষ্ট্রপতি হিসেবে তাকে নিয়োগ দেওয়ার পর বলা হচ্ছে 3টা পদ শূন্য হলো। একটা হচ্ছে মহাসচিব পদ, একটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পদ, আর একটি সম্ভবত সংসদে, জাতীয় সংসদে সেকেন্ড পজিশন এখন কার হবে, কে হবেন উপনেতার, যদি উপনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে কেউ এখন ঘোষিত হননি, তো সেখানেও আসন নির্ধারণের একটি ব্যাপার, সেখানে কে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে, এই বিষয়গুলি হয়তো আজকের বৈঠকে সব ঠিকঠাক হয়ে যাবে। যদি সব ঠিকঠাক হয় তাহলে ব্রেকিং চলছে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার ব্যাপারে আর কোনো সন্দেহ থাকলো না। আর বাকিগুলির হয়তো আজকে কালকের মধ্যেই এটা সমাধান হবে। একেবারেই আমার ধারণা যে তার গ্রহণযোগ্যতা নিয়ে শুধু দলে না, দলের বাইরেও সবাই তাকে পছন্দ করে। এমনকি সেই চরম ফ্যাসিবাদী আমল, আওয়ামী লীগ আমলেও আওয়ামী লীগের বহু মন্ত্রী, বহু সিনিয়র নেতা দেখতাম যে বিএনপির অনেক নেতার ব্যাপারে তাদের আপত্তি আছে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। এবং তারা আফসোস করতো যে এইরকম একটা মানুষ আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক বা মহাসচিব নেই। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতা আওয়ামী লীগে নেই, এটা আওয়ামী লীগের অনেক নেতা দুঃখ প্রকাশ করেছে। আমি পার্সোনালি আমি জানি। তো সুতরাং বুঝতেই পারছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রহণযোগ্যতা দলে এবং দলের বাইরেও আছে। সেই হিসাবে আমি রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচিবালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেই সাথে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকেও পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার।
সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এ নিয়ে জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন ফাতেমা তুৎসুগরা। ফাতেমা তুৎসুগরা, যেমনটি জানাচ্ছিলাম যে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম মনোনীত হয়ে উচ্ছ্বসিত জেলাবাসী, তাদের আবেগ অনুভূতি নিয়ে যদি আমাদের জানাতেন। হ্যাঁ শারমিন, 23তম রাষ্ট্রপতি মনোনীত হয় ঠাকুরগাঁ যেন একটা অনাবিল আনন্দে ভাসছে। এখানকার নেতা কর্মী, সাধারণ মানুষ সবাই কিন্তু এখন ভীষণ আনন্দিত এবং গর্বিত, কারণ আমরা বহুদিন পর একজন মন্ত্রী পেয়েছিলাম, তারপর এই প্রথম আমরা রাষ্ট্রপতি পেতে যাচ্ছি। এটা আসলে আনন্দটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমার এখানে, আমি এখন আছি ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড এলাকায়, এখানে আমার অনেকেই আছেন উপস্থিত। আমরা তাদের মুখ থেকে একটু শুনি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু ঠাকুরগাঁয়ের সন্তান, তিনি রাষ্ট্রপতি মনোনীত হয়, কেমন বোধ করছেন? আলহামদুলিল্লাহ, এই আনন্দ, এই খুশি, এই পাওয়া, আসলে এই আবেগ ভাষায় প্রকাশ করা কঠিন। আজকে আমরা ঠাকুরগাঁওবাসী হিসেবে অত্যন্ত গর্বিত আলহামদুলিল্লাহ যে আজকে মাননীয় মহাসচিব এই মাটির কৃতি সন্তান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে উনি মনোনয়ন দিয়েছেন, যেটা আমরা মনে করি আমাদের শুধু ঠাকুরগাঁওবাসী না, সারা দেশবাসী এতে খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার দীর্ঘ সময় এই দেশের জন্য, মানুষের জন্য কত ত্যাগ এবং অবদান তার রয়েছে। উনি যেভাবে এই দেশকে এবং এই দেশের জন্য, মানুষের জন্য কাজ করেছেন, আজকের এই মনোনয়ন অত্যন্ত যৌক্তিক। এটা ওনার যে অভিভাবকত্ব, ওনার যে যে প্রজ্ঞা, ওনার যে দূরদর্শিতা, আমরা মনে করি যে এটা এই পদের জন্য উনি একটা অত্যন্ত একেবারে, এটা যে মনোনয়ন দেওয়া হয়েছে এটা সঠিক। এবং এই মনোনয়নের মাধ্যমে আমরা যে আসলে সকলেই মিলে আগামীতে যে সুন্দর এবং একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি, নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের অভিভাবক হিসাবে উনি একজন যোগ্য মানুষ। শারমিন, যেমনটি শুনছিলেন যে ঠাকুরগাঁয়ের মানুষ কিন্তু বারবারই বলছে যে উনি সর্বগুণে গুণান্বিত এবং সমাদৃত, এবং তিনি যোগ্যভাবেই তিনি এটা প্রাপ্তিটা তার ছিল এবং তিনি পেয়েছেন। তো সে কারণে কিন্তু সকলেই খুব খুশি। শারমিন। জি, ফাতেমা তুৎসুগরা, আপনাকে ধন্যবাদ। ঠাকুরগাঁ থেকে কিন্তু বিএনপি সিলেক্ট করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, আর এতে করেই বোঝা যাচ্ছে আগামী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হতে যাচ্ছেন। কারণ বিএনপি যেহেতু ক্ষমতায়তে আছে, তাদের আসন সংখ্যা বেশি, তাদের ভোটও পড়বে বেশি। কিন্তু জামাত, তারা যে প্রার্থী দিবে সেই প্রার্থীর আসন সংখ্যা, তাদের আসন সংখ্যা কম, তাদের ভোট কম। সো তাদেরটা কিভাবে হচ্ছে? সো আমরা কিন্তু এইটা এজন্যই ধরে নিতে পারি যে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিই হতে যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি রাষ্ট্রপতি হন, তাহলে কি দেশের যে প্রেক্ষাপট চলছে, এই প্রেক্ষাপটে তিনি এসে কি ভূমিকা পালন করবেন? বিএনপি যেভাবে দেশ চালাচ্ছে এইভাবেই কি বহাল থাকবে, নাকি তিনি নতুন রাষ্ট্রপতি হওয়ার পর কোন একটা চেঞ্জ আসবে? আমরা দেখব সেটা।